নে চাবি, নিধির বাসায় বিয়ের ব্যবস্থা কর। কিছুক্ষণ পর আমি আর নিধি আসছি। শিমুল চুপচাপ চাবি নিয়ে বেরিয়ে আসে। তার ভাই বিয়ে করবে, সে আর তিতাস যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করে। বিকালে 4টা নাগাদ পলাশ আর নিধির বিয়ে হয়। পলাশ শিমুলকে বলে তার প্রয়োজনীয় সবকিছু বাসায় পাঠিয়ে দিতে, ওই বাসায় আর যাবে না। শিমুল চলে গেলে পলাশ আর নিধি রুমে আসে। শিমুল আর তিতাস এই অল্প সময়ের বাসাটা গুছিয়ে ফেলেছে, এমনকি বিছানা ফুলের সমাহার দেখা যাচ্ছে। এই বিপদের মাঝেও ছেলেগুলো বাসর ঘর নিয়ে কত সিরিয়াস। পলাশ বাসর ঘরের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিধি ড্রেসিং টেবিলের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে কালকের ছেঁড়া জামাটা। পলাশের দিকে এগিয়ে বলল, এই ছেঁড়া জামাটা বদলে দিয়েছে কে? পলাশ হাত দিয়ে মাথা চুলকে বলল, কে আবার? আমি। নিধি বুকে হাত দিয়ে বলল, তুমি? হ্যাঁ। নিধি আস্তে করে বলল, সব দেখে নিয়েছো? পলাশ এগিয়ে আসে, নিধির দিকে তাকিয়ে বলে, তখন তো হারিয়ে ফেলার ভয় কান্না করছিলাম, এইসব খেয়াল করার সময় ছিল নাকি? তবে আজকে ভালো করে দেখে নেব। পলাশের কথায় নিধি আটকে ওঠে। মানে? পলাশ নিধির কোমরের নিচে দুহাত দিয়ে আঁকড়ে কাছে টেনে বলল, বিছানার দিকে তাকাও। নিধি বিছানার দিকে তাকায় না, সে তো দেখছে শিমুল ভাই তাদের বাসর সাজিয়েছে। নিধি তার দুহাত দিয়ে পলাশের গলা আঁকড়ে ধরে। বিছানা দেখেছি। আমার ভাই এত কষ্ট করে বাসর ঘরটা সাজিয়েছে, আমি বড় ভাই হয়ে কি করে তার অবমূল্যায়ন করি বলো? ভাবছি কাজে লাগাবো। লজ্জায় নিধির নাকটা কেঁপে ওঠে, আস্তে করে বলল, তুমি না শিক্ষক মানুষ, শিক্ষকদের ভদ্র হতে হয়। আজকে অভদ্র হই নাই ক্লাস নেব? কি তুমি ক্লাস করবে তো? নিধি পলাশের চোখের দিকে তাকায়, লজ্জামাখা হাসি দিয়ে পলাশকে শক্ত করে জড়িয়ে ধরে। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে যদি একটু অভদ্র না হই তাহলে এই জীবনটাই বৃথা। পলাশ মাথা নিচু করে নিধির কানের লতিতে ভেজা স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, নিধি। নিধি মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে আমি মাতাল হয়ে গেলে তুমি কি মাইন্ড করবে? শওকত হাওলাদার হনহনিয়ে বাড়ির ভিতরে আসে। শিমুল তখন তার আম্মার কাছে বিস্তারিত বলছে। রাবেয়া পলাশের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন। পলাশ তার আব্বাকে সম্মান দিয়েছে, তার আব্বার মনের দিকে তাকিয়ে নিজের ইচ্ছাকে ত্যাগ করেছে, কিন্তু শওকত হাওলাদার সেই সম্মান পাবার মানুষ না। নিধির সাথে হওয়ার ঘটনা শোনার পর থেকে রাবিয়ার মনে ঘৃণার পরিমাণ বাড়ছে। লোকটা কতটা নিকৃষ্ট একটা মেয়ের ইজ্জত হরণ করতে লোক পাঠালো। পলাশ ঠিক কাজ করেছে, বিয়ে করে ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। আবেগে চোখে পানি চিকচিক করে ওঠে। শিমুলকে বলে, আব্বা, কালকে আমাকে পলাশের বাসায় নিয়ে যাবি? বৌমাকে আমি মন ভরে দেখবো। শওকত হাওলাদার পিছনে দাঁড়িয়ে কর কর করে বলল, হ্যাঁ, খুব রঙে আছিস তো। তুই যেমন, তোর পেটে থেকে আসছেও তেমন। হঠাৎ স্বামীর কণ্ঠ শুনে রাবিয়া ভয়ে কেঁপে ওঠে। শিমুল, পুষ্প, রাবিয়া চুপ হয়ে বসে থাকে। চেঁচামেচি শুনে পেশাকার আর আসমা বেরিয়ে আসে। পলাশ বিয়ে করেছে এটা শোনার পর থেকেই তারা অবাক। শান্ত ছেলে নিচে যে এত গুণ কে জানতো। শওকত হাওলাদার রাবিয়ার কাছে এসে দাঁড়ায়। শুনেছিস তোর ছেলে কি করেছে? ওনাকে দেখে রাবিয়ার মনটা ঘৃণায় রিড়ি করে ওঠে। হঠাৎ করেই মন থেকে স্বামী নামের ভয় দূর হয়ে যায়। বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, কি হয়েছে? বিয়েই তো করেছে। পলাশের বিয়ের বয়স পেরিয়ে গেছে সেই কবেই। কোনো ঝামেলা ছাড়াই বিয়ে করে ফেলেছে, ভালোই তো হলো। রাবিয়ার তেজি গলার উত্তর শুনে সবাই অবাক। চিরকাল স্বামী ভক্তি করা রাবিয়া কখনো উচ্চস্বরে কথা বলেনি, সেই রাবিয়াই কিনা এইভাবে কথা বলছে। শওকত হাওলাদার চোয়াল শক্ত করে চোখ পাকিয়ে রাবিয়ার দিকে তাকায়। ভালো করেছে? হ্যাঁ। আসলে দোষ তোর পেটের, একটা ছেলেও ভালো হলো না। রাবিয়া কথা বলে না। শিমুল বলে, আব্বা, বিয়ে তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে লাভ কি? মাথা ঠান্ডা করেন, সবাই মিলে ভাইয়া ভাবিকে বাড়িতে নিয়ে আসি। শওকত হাওলাদার কিছু বলার আগে মজিব হাওলাদার খ্যাক খ্যাক করে বলল, কিসের বাড়িতে আনাআনি? বিয়ে করে সংসার করতে গেছে যাক, ওর মতো পোলা বাড়িতে না আসলে ছিঁড়া যাবে। পেশাকার সাথে সুর মেলান, ঠিকই বলেছেন, কয়েকদিন মজা খেয়ে আসুক। রাবিয়া তাচ্ছিল্য সুরে হাসে। পলাশ আর নিধি দুজনেই সরকারি কলেজে চাকরি করে।
যা বেতন পায় এতে দুজনের খুব ভালো চলবে। এটা শুধু রাবিয়া না, উপস্থিত সবাই জানে। আপনাদের বাড়িতে না আসলেও পলাশের বউ পালাতে পারবে। শওকত হাওলাদার হাত মুঠায় পাঞ্জাবি খামচে ধরে। স্ত্রীর মুখে চটাং চটাং কথা সহ্য হয় না। এত হেডাম তোর পোলার? আপনি কি মানুষ? একটা মেয়ের সম্মান লুট করার জন্য কিভাবে আদেশ দিতে পারেন? লজ্জা করলো না? রাবিয়ার কথা শুনে শওকত হাওলাদার কিছুটা নিভে যায়। সে রকিবকে বলেছিল নিধি একা বাসায় থাকে, চুরি দেখিয়ে হুমকি ধমকি দিয়ে আসতে, আর একটু গায়ে হাত দিয়ে সম্মানের ভয় দেখাতে যেন এই এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু কে জানতো এই নেশাখোর যে নিধির উপর ঝাঁপিয়ে পড়ে এমন কাজ করতে চাইবে। সবার সামনে কি বলবে ভেবে পেল না। চুপ করো, সব ব্যাপারে নাক গলাও কেন? রাবিয়া শান্তে চোখে তাকিয়ে থাকে। পেশাকার আগুনে ঘি ঢালে শওকত হাওলাদারকে শুনিয়ে বলে, এই মহিলাটার জন্যই আজকে সংসারের এই অবস্থা। ছেলেদের লাই দিয়েই এমন বদমাইশ বানিয়েছে, আর বানাবে না কেন? নিজেই তো একটা আস্ত বদমাইশ। শিমুল তেড়ে পেশাকারের কাছে চাই। কি বলছো মাথা ঠিক আছে? আমার চোখে পড়ে না? জিব্বাটা টান দিয়ে হাতে ধরাই দিব। সারা জীবন আমার মাকে জ্বালিয়েছ, কুতনি বুড়ি। এত চুলকানি কেন তোমার গলায়? পেশাকার হাই হাই করে ওঠে। শওকতের দিকে তাকিয়ে বলল, আব্বা দেখলি কি বলে আমাকে? এই দিন দেখার জন্যই তোরে পেটে নিয়েছিলাম। শওকত হাওলাদার ধমকে বলে, বুবুর সাথে এভাবে কথা বলিস কেন? বিয়ে করে বেশি আদব কায়দা শিখে গেছিস নাকি? শিমুল শওকত হাওলাদারের কথা পাত্তা দেয় না। পেশাকারের দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মাকে কথা বলার আগে ভেবে বলবে, ঠিক আছে? পলাশের এমন কাণ্ডে এমনিতেই মাথা গরম ছিল। এখন শিমুলের কথা শুনে শওকত হাওলাদার নিজেকে আর সামলাতে পারে না। সব রাগ রাবিয়ার উপর ঢালে। রাবিয়ার দুই গালে দুই থাপ্পড় দিয়ে বলে, হঠাৎ করে আঘাত করায় রাবিয়া নিজেকে সামলাতে পারে না, দুপা পিছিয়ে গিয়ে সোফায় পড়ে যায়। শিমুল ডাগি চোখে তার আব্বাকে দেখে বলে, আপনি তো একটা কাপুরুষ যে প্রতিপক্ষের সাথে না পেরে মহিলাদের ওপর অত্যাচার করে। মুখ সামলিয়ে কথা বলবে আদব। কথায় কথায় মাকে মারেন কেন? মানুষ বলে মনে হয় না? শওকত হাওলাদার তেড়ে শিমুলের কাছে আসতে চাইলে মজিব হাওলাদার আটকায়, ঠেলে বাইরে নিতে চায়। শিমুল পুষ্পকে বলে রাবিয়াকে রুমে নিয়ে যেতে। তারপর লম্বা পা ফেলে ছাদে চলে যায়। এমন নিকৃষ্ট একটা মানুষ তার আব্বা, এটা ভাবতেই খারাপ লাগে। হাওলাদার বাড়ির রাতের পরিবেশ হলো থমথমে। রাবিয়ার মাথা ব্যথা শুরু হয়েছে বিধায় সে রুম থেকে বেরোয়নি। পুষ্প ভাত খাওয়ার জন্য ডেকে এসেছে। উনি বলছে ব্যথা কমলে পরে খাবে। পুষ্প দুরু দুরু বুকে রান্নাঘরে আসে। রাবিয়া বেগম আশেপাশে থাকলে মনে আলাদা জোর পান। উনি অনুপস্থিত বিধায় সবার কটু কথা শুনে ভয়ে পুষ্পের গলায় শুকিয়ে আসে। যদিও রাবিয়া বলেছে চুপচাপ যেন এসব কথা না শোনে, কিন্তু পুষ্প জানে সে একটা কথা তর্ক দিলে এটা আগুনের মতন সারা বাড়িতে অশান্তি ছড়িয়ে দেবে। শিমুল যদি শুনতে পায় পুষ্পর সাথে কারো ঝামেলা, তাহলে শিমুল বিপক্ষে কথা না শুনিয়ে ছাড়বে না। এতে করেও পরিবারের তুমুল অশান্তি হবে। পুষ্প এসব চায় না, সে শান্তিতে সংসার করতে চায়। এমনিতে সবাই মুখে মুখে বলে প্রেম করে বিয়ে করেছে। এই মেয়েগুলো ভালো হয় না, ভালো মেয়ে তো প্রেম করে না। পেশাকার তো উঠতে বসতে খোটা দেয়। তাই পুষ্প ঠিক করে সে মানিয়ে চলবে, একটু কষ্ট হোক, কিন্তু দেখিয়ে দিবে প্রেম করলে মেয়েরা খারাপ হয় না। পেশাকার খাবার টেবিলে পুষ্পকে হাজারটা খুঁত ধরে। শিমুল তখন ছাদে ছিল বিধায় কোনো ঝামেলা হয় না। পুষ্পও চুপচাপ সব শোনে। খাবার খাওয়ার পর শ্বশুরের জন্য চা বানায়, কাপে ঢালছে। এমন সময় সুইটি পিছন থেকে যাওয়ার পথে পুষ্পর গায়ে ধাক্কা দেয়। চুলা থেকে নামানো চা বাম হাতে পড়ে মুহূর্তেই চামড়া লাল হয়ে যায়। পুষ্পর হাত থেকে চায়ের পাতিল সশব্দে পড়ে যায়। ফুলি দৌড়ে এসে বলে, সুইটি আফা, আপনি ইস্তা কইরা ধাক্কা দিছেন তাই না? সুইটি অবাক হয়ে বলল, আমি তো তেল গরম করতে যাচ্ছিলাম মাথায় দিব বলে, পাটকাঠির মতো শরীর, লাগলে যে পড়ে যাবে কে জানতো। পুষ্পর হাতে ততক্ষণে ফুসকা পড়ে গেছে। ফুলির তার গলা ছেড়ে চেঁচিয়ে শিমুলকে ডাকে। সুইটি ফাঁক দিয়ে পালাই। তার তো ইচ্ছা করছিল এক পাতিল পানি গরম করে পুষ্পর মাথায় ঢেলে দিতে। যা করেছে তাও কম না। মনটা কেমন শান্তি লাগছে। সুইটি তার ইউকার চুলগুলো দোলাতে দোলাতে রুমে চলে যায়। নিচে চেঁচামেচি শুনে শিমুল ছাদ থেকে দৌড়ে নেমে আসে। রান্নাঘরে দেখে পুষ্প বেসিংয়ের কলে হাত ধুয়ে মুখ কুঁচকে রেখেছে। শিমুল এগিয়ে বলল, কি হয়েছে? ফুলি শিমুলকে দেখে বলল,
সুইটি আফায় তেল গরম করার বাহানায় ভাবির হাতে চা ফালাইছে। ঠুয়া পইরা কি হয়েছে দেখেন। শিমুল পুষ্পের হাত ধরে দেখে, তারপর হাত ধরে রুমে নিয়ে যায়। রুমের খাটে বসিয়ে সরিষার তেল আনে, শান্ত গলায় বলে, হাতে গরম কিছু পড়লে পানি দিবে না, সরিষার তেল দিবে, একটু জ্বলবে কিন্তু এই ফোসকা পড়বে না। আমাকে দেখতাম এভাবেই দেয়। তারপর পুষ্পর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফু দেয়, আস্তে করে বলল, বেশি জ্বলছে? শিমুলের আদরের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুল পুষ্পর চোখের পানি মুছে বলল, বাড়িতে লম্বা চুলের মানুষ বেশি হয়ে গেছে, তাই না বউ? পুষ্প শিমুলের কথার অর্থ বোঝে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর চাহনির অর্থ বুঝে মুচকি হাসে, আবার মাথা নিচু করে পুষ্পর হাতে ফু দেয়। বার্ন অয়েন্টমেন্ট এনে দিচ্ছি, লাগলে জ্বালা কমবে। নিধি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। পলাশ যে এত দুষ্টু সে এটা কখনোই ভাবেনি। শান্ত স্বভাবের পলাশ যে বুকে এত ভালোবাসা নিয়ে ঘুরছে কে জানতো। পলাশকে দেখলে কেউ কল্পনাও করতে পারবে না কিছুক্ষণ আগে এই পলাশই কালবৈশাখী তাণ্ডব বয়ে দিয়েছে। আদরে আদরে নিধিকে পাগল করে তবেই ক্ষান্ত দিয়েছে। প্রত্যেক মানুষই বোধহয় নিজের প্রকাশ করার জন্য একজন ব্যক্তিগত মানুষ খোঁজে, যার কাছে নিজেকে যে কোনো ভাবে উপস্থাপন করা যায়, কোনো দ্বিধা কাজ করে না। মনের ভিতরে লুকায়িত রূপে প্রিয় মানুষের সামনে আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে নিধি। পলাশের দিকে তাকিয়ে ভাবে, যদি এই পাগলটাকে জীবনে না পেত সারা জীবন হাহাকার নিয়েই কাটাতে হতো। পলাশের এমন উজ্জ্বলতা দেখতে পেত না। পলাশ যে এমন উজ্জ্বল এটা কখনো কেউ জানবে না, জানবে শুধু নিধি। কিছু কিছু ব্যাপার আছে শুধু প্রিয় মানুষদের জানার অধিকার থাকে। নিধি পলাশের দিকে তাকাই, পলাশ তাকেই দেখছে। নিধি তাকানোতেই মিষ্টি করে হাসে, নিধিও হাসে। পলাশ নিধির নরম শরীর আবার নিজের দিকে টেনে নেয়, নিধির গায়ের সাথে নাক ছুঁয়ে নিধির গায়ের ঘ্রাণ নেয়। নিধির নিজস্ব ঘ্রাণটা পলাশকে নড়বড়ে করে দেয়, বুকের ধুকপুকানি মুহূর্তেই বেড়ে যায়। নিধিকে বুকে নিয়ে মনে হলো আজকে নিজেকে খুব হালকা লাগছে, মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে ইচ্ছা করছে। জন্ম উপোস দেহ আকাশ ছোঁয়া স্বর্গীয় সুখের দেখা পেয়ে পলাশ নিজেই পাগল হয়ে গেছে, সাথে সমান তালে নিধিকে পাগল করতে কোনো কার্পণ্য করেনি। নিধির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আলতো গলায় বলে, ধন্যবাদ সোনা। পলাশের ধন্যবাদের কারণ খুঁজতে বুদ্ধিমান নিধি বেশিক্ষণ লাগলো না, প্রতি উত্তরে মুচকি হাসি উপহার দিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ পলাশ দুষ্টু হেসে বলল, নিধি। নিধি পলাশের বুকে নাক ঘষে। পলাশ মুখের নাম শুনে তার দিকে তাকায়। বাসর ঘর তো যেমন ছিল তেমনই আছে। কি বাসর হলো যে তুই একটা ফুলও ছিল না? নট গুড। নিধি ফিক করে হেসে বলল, ফুল ছিঁড়তে হয় নাকি? হ্যাঁ, না ছিলে তো বাসর ঘরে সব স্টেপই পূরণ হয় না। আচ্ছা, এমন কথা কই লেখা আছে? বাংলা সিনেমায় দেখেছিলাম, বাসর হলে ফুল টুল ছিঁড়ে একাকার অবস্থা হয়ে যায়। নিধি পলাশের কথা শুনে আবারও হাসে। পলাশ নিধির হাসি দেখে বলল, হাসো কেন? আমার ভাইয়ের টাকায় ফুল কিনে ভাইটা এত কষ্ট করে সাজিয়ে দিয়েছে। ফুল ছিঁড়ে টিড়ে বাসরাত পার না করলে তো টাকা উসুল হবে না। তাই নাকি? পলাশ একগাল হেসে বলল, এক কাজ করি, চলো কি? এবার সব ফুল ছিঁড়ে বাসর করে টাকাটা গোসল করি। নিধি পলাশকে ঠেলে উঠে পড়ে। শিক্ষকের হাব ভাব মোটেও সুবিধা না, আবারও ক্লাস নিতে চলে আসবে। বাথরুমে যেতে যেতে বলল, রাতে কি খাবো? অনেক ক্ষুধা পেয়েছে। পলাশ পাশ ফিরে নিধিকে দেখে, অবাক হওয়ার ভান করে বলল, খাবারও খেতে হবে, চুমা খেলে চলবে না? কিছু বলে না, হাসতে হাসতে দরজা বন্ধ করে। পলাশ চোখ বন্ধ করে বাড়ির অবস্থা ভাবে। বাড়িতে যে আজকে সুনামি হবে এটা জানা কথা। একবার ভাবে শিমুলকে ফোন দিবে, আবার ভাবে না, আজকে নিধি মনে থাকুক, বাড়িতে যা হয় শিমুল সামলাবে। পলাশ ভাত মাখিয়ে নিধির মুখের সামনে ধরে। নিধি মাথা নাড়িয়ে বলল, বাবা, এত খাতির কেন স্যার? পলাশ মুচকি হাসে। যে আমার সুখের পাখি তার যত্ন নিতে দোষ কিন? নিধি উত্তর দেয় না, চুপচাপ ভাত খায়। সুখে চোখে পানি আসে। মনে মনে ভাবে, কোনো দোষ নেই স্যার, এভাবেই যত্ন নিন। আমি যে আপনার ভালোবাসায় কাতর পাখি, প্লিজ বেশি বেশি ভালোবাসুন। পলাশ নিধির চোখে চিকচিক পানি দেখে কি বুঝলো কে জানে। নিধির চোখে তাকিয়ে বলল, খুব ভালোবাসবো শোনা, তোমার কল্পনার থেকেও বেশি। ভোর সকালে পলাশের ঘুম ভেঙে যায়। বুকের ওপর কারো গরম শ্বাসের চমকে তাকায়।
নিধির এলোমেলো চুলে মুখখানি স্পষ্ট। পলাশের মনে পড়ে গতকালকেই নিধিকে নিজের নামে লিখে নিয়েছে। নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পলাশ মুগ্ধ হয়। কেউ ঘুমালেও এত সুন্দর লাগে? আসলে সবাইকে ঘুমালে সুন্দর লাগে না, কিন্তু ঘুমন্ত মানুষটা যদি একান্ত ব্যক্তিগত প্রিয় কেউ হয় তাহলে নিঃসন্দেহে ভয় লাগে না, চাওয়াতে মুগ্ধতা চলে আসে। পলাশের মনে হলো এত সুন্দর সকাল এই এলোমেলো পরীর গালে চুমু না খেলে ভীষণ অন্যায় হয়ে যাবে। সে শিক্ষক মানুষ, এসব অন্যায় করতে নারাজ। নিচু হয়ে নিধির গালে ইচ্ছা মতন চুমু খায়, অথচ নিধির খবর নেই। নিধির ঘুমের গভীরতা দেখে পলাশ হাসে, ভাবে এই মেয়েকে কোলে করে নিয়ে গেলেও সজাগ হবে না, তার কাছে এখনো সব স্বপ্ন লাগছে। নিধির তার এটা বিশ্বাস হতেই কষ্ট হয়। তার আব্বা এখনো চুপ আছে, তার মানে উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে। সে থাকতে নিধির কোনো ক্ষতি হতে দিবে না। পলাশ নিধির কপালে একটা চুমু দিয়ে আস্তে ধীরে উঠে বসে। প্রচুর ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। নিধির ঘরে কোথায় কি আছে জানা নেই। একবার ভাবে নিধিকে ডাকবে, কিন্তু নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আর ডাকতে ইচ্ছা হয় না। পলাশ ফ্রেশ হয়ে গলায় তোয়ালে জড়িয়ে সুখী সুখী মুখে রান্নাঘরে যায়। রান্নাঘরে চোখ ঘুরিয়ে কোথায় কি আছে দেখলো। সে ক্যাবিনেটে ড্রাই টোস্ট পেল, হাতে একটা নিয়ে খেতে খেতে ভাবে নিধির নিশ্চয়ই ক্ষুধা লাগবে। কাল শিমুল যে খাবারগুলো কিনে দিয়ে গিয়েছিল সেগুলো সব শেষ। পলাশ ভাবলো সে নিজেই কিছু করবে। ফ্রিজ খুলে ডিম ছাড়া আর কিছুই পায় না। আবার কিচেন ক্যাবিনেটের কাছে যায়, একটা দুধের ডিবি, একটা কফির ডিবি আর একটা সুজির প্যাকেট পায়। নিচে একটা বড় বক্সে ময়দা পায়, ছোট ডিবিতে মুড়ি পায়। ভাবে তার প্রিয় পিঠাই বানানো যাক। সবসময় মাকে যেভাবে বানাতে দেখেছে, নিজেও অনেকবার মাকে সাহায্য করেছে। পারবে বলে শুরু করে দেয়। কিছু কিছু চাওয়া থাকে না, কখনো পূরণ হওয়ার না, কিন্তু আল্লাহর ইশারায় পূরণ হয়ে যায়। শুকনো গাছের গোড়ায় পানি ঢাললে যেমন সতেজ হয়ে যায়, পলাশকে পেয়ে নিধিও সব কষ্ট ভুলে সুখের দেখা পেয়েছে। প্রথমে পলাশ, তারপর বাবা মাকে হারিয়ে এই পৃথিবীতে বড় একা হয়ে গিয়েছিল। ভেবেছিল এই জীবনে আর সুখের দেখা পাবে না। প্রতিজ্ঞা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মন দিয়ে লেখাপড়ার এক পর্যায়ে এক ফ্রেন্ডের থেকে জানতে পারে পলাশ বিয়ে করেনি। এখনো নিধির খোঁজ করে, কষ্টে ভরা মনের আশায় আলো ফোটে। সিদ্ধান্ত নেয় কলেজের শিক্ষিকা হিসাবে নিয়োগ দিবে। তারপর অনেক কষ্টে অনন্তপুর কলেজে নিজের পোস্টিং এনেছে। নিধির সব কষ্ট সফল। সে তার জীবনের সেরা প্রাপ্তি হিসাবে পলাশকে পেয়েছে। পলাশের মতন মানুষকে নিজের জীবনের সঙ্গী করতে পেরে মনে মনে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করে। সকালের মিঠি রোদ পর্দা কোলে নিধির চোখে লাগে। সে মাথা ঘুরিয়ে পাশের বালিশটাকে দেখে, পলাশ নেই। নিধি অবাক হয়, এত সকালে কোথায় যেতে পারে। নিজেও বিছানা ছেড়ে ওঠার জন্য হাত পা নাড়ে, কিন্তু নিধির এত অসুস্থ লাগছে যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। হাত পা নাড়তে ব্যথায় টন টন করে ওঠে। সারা শরীরের শক্তি যেন একেবারে উধাও হয়ে গেছে। চোখে মুখে ক্লান্তির রেখা স্পষ্ট। সোজা হয়ে আরো কয়েক মিনিট শুয়ে থাকার সিদ্ধান্ত নেয়। পলাশ একটা ছোট্ট পাতিলে পানি নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে তারপর চুলায় বসিয়ে দেয়। দুধ গরম হয়ে আসলে তাতে চিনিও দেয়। আলাদা একটা বাটিতে সুজি হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নেয়। তারপর দুধের পাতিলে দিয়ে দেয়, নামিয়ে নেয়। আর একটা বাটিতে ময়দা নেয়, সাথে কয়েক চামচ গুঁড়ো দুধ দেয়, পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেয়। ফ্রাই প্যান চুলায় বসিয়ে হালকা তেল দিয়ে তৈরি ময়দার মিশ্রণ, তারপর তৈরি ক্ষীর দিয়ে কাঠির সাহায্যে রোল আকৃতির করে নেয়। পলাশ হঠাৎ করে মুচকি হাসে। বাড়িতে হলে এইসব মোটেও করা যেত না। বইয়ের এত যত্ন, আবার পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো, বাপ্পা এইসব করলে পেশাকার বাড়িতে তুল কালাম করে দিত। পলাশ মুচকি হাসে। ইচ্ছা করছে ভিডিও করে পেশাকারকে দেখাতে, কিন্তু সে এই ইচ্ছা পূরণ করবে না। কি দরকার ঝামেলা বাড়িয়ে পেশাকারের জ্বালা বাড়ানো। নিধি অলস পায়ে বাথরুমে যায়। মিনিট কয়েক পরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে টুংটাং শব্দ শুনে সেদিকে পা বাড়ায়। গিয়ে পলাশের কাজ দেখে সে হতভাগ। উমা, তুমি রান্নাও পারো? নিধির উপস্থিতি টের পেয়ে পলাশ তাকায়, মুচকে এসে আবার পিঠা বানায়। আর মাত্র একটা পিঠা হবে। নিধি পলাশের কাজ দেখে বলে, আমার কি ভাগ্য, আমার বর রান্না বান্না সব পারে। আল্লাহ, কত ভালো বর। পলাশ কথা বলে না, মুচকে হাসি মুখে ঝুলিয়ে কাজে ব্যস্ত। আমার তো তাহলে রান্না বান্নার কোনো ঝামেলাই নেই। তুমি রাঁধবে, আমি খাবো। ইস, কি আরাম। পলাশ হাতের কাঠি রেখে বলল, এই আশা করলে সারাদিন রাত পাটিসাপটা পিঠাকেই থাকতে হবে। কেন কেন? কারণ আপনার বর পাটিসাপটা পিঠা আর চা ছাড়া কিছুই বানাতে পারে না। নিধি দুঃখ চেহারা করে বলল, তাই?
পলাশ নিধির দিকে তাকিয়ে হাসে। নিধিও হাসে, মুহূর্তে বলে, আমাকে ডাকতে কষ্ট করে এসব করতে গেলে কেন? পলাশ নিধির নাকের আঙুল ছুঁয়ে বলে, বেড়ালটা যেভাবে গোটেশুটে করে ঘুমাচ্ছিল, জাগাতে ইচ্ছে করেনি। নিধি আদরি ভঙ্গিমায় হাসে। পলাশের গা ঘেঁষে দাঁড়িয়ে একটা পিঠা হাতে নিয়ে খায়। খেতে খেতে বলে, খুব মজাই হয়েছে তো, কে শিখিয়েছে? পলাশ নিধির প্রশংসা শুনে খুশি হয়, হাত বাড়িয়ে নিধিকে জড়িয়ে নেয়, তারপর নিজেও একটা হাতে নিয়ে খায়। আমার কাছে শিখেছি। আমার জ্বর হলে আমি পিঠা খেতে চাইতাম, তখন আমা বানিয়ে দিত। আমি পাশে বসে থাকতাম, দেখতে দেখতে শেখা হয়ে গেছে। তারপর মাঝে মধ্যে আমাকে টুকটাক সাহায্য করতাম। শাশুড়ির কথা শুনে নিধির মন খারাপ হয়। এতে মেয়েটা যে আদরের খুব অভাব। পলাশ নিধির মুখের দিকে তাকালে নিধি বলল, আম্মার সাথে কথা বলতে পারবো না, আমার খুব ইচ্ছে করছে। পারবে না কেন? দাঁড়াও, ফোন নিয়ে আসি। রাবিয়া হাসি মুখে টেবিলে নাস্তা এনে রাখে। খুশিতে বুকটা টিপ টিপ করছে। কিছুক্ষণ আগে নিধির সাথে কথা হয়েছে, তার আরেক বৌমা। মেয়েটা যখন আম্মা বলে ডাকলো, রাবিয়ার বুকটা সুখে কানায় কানায় ভরে গেছে। প্রায় 10 মিনিটের মতন কথা বলেছে। রাবিয়া আশ্বাস দিয়েছে সবাইকে মানিয়ে অতি শীঘ্রই পলাশ আর নিধিকে ঘরে ফিরিয়ে আনবে। এই দুই ছেলের জন্য সারা জীবন কাটিয়ে ফেলেছে। এখন এই ছেলেরা যদি সুখে থাকতে না পারে, তাহলে হবে না। ছেলেদের সুখের জন্য যা করা দরকার সব করবে, সব। হঠাৎ করে সুইটি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। নাস্তার টেবিলে সবাই সুইটির রুমে যায়। সুইটি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার ইউকাট চুল আর ইউকাট নেই, কাঁধ পর্যন্ত তেরা ব্যাকা করে কাটা। কপালের সামনে চুল একেবারেই উধাও। কে করেছে এমন কাজ, এটা আর বুঝতে বাকি নেই। শওকত আর মজিব হাওলাদার আবার নাস্তার টেবিলে ফিরে আসে। শিমুলকে কিছু বলার রুচি হচ্ছে না। আসমা আর পেশাকার রাবিয়াকে ধরে। আসমা তেরে এসে বলল, তোর ছেলে এগুলো করেছে, তাই না? কালকে পুষ্পর সাথে হওয়া ঘটনা ফুলি তাকে বলেছে। এখন সুইটির অবস্থা দেখে খুশিই লাগছে আর হাসিও পাচ্ছে। মুখ টিপে হাসি রোধ করে বলল, আমার ছেলে সব করবে কেন? ফুলি সুইটির দিকে এগিয়ে বলল, আফা, আপনার চুল কি কাওয়াই নিছে গা? সুইটি রাগে চোখে তাকালে ফুলি বলল, কাওয়াই চুল নিয়া বেডিরে কোনো বেডায় বিয়ে করতে না আফা। আপনি হারা জীবন বিয়া ছাড়া থাহ লাগবো, বাজারের রচনী পাগলির মতন। সুইটি পা আছড়ে বলল, আম্মু। আসমা ফুলিকে ধমক দেয়। ফুলি ভয় পায় না, দাঁত কেলে হেসে বলল, ঠুল্লা মাথা হইয়া যান, ব্লেড আইনা দেই আপনারে আফা। পেশাকার ফুলিকে মারতে আসলে ফুলি তার পা দরজার দিকে বাড়ায় আর বলে, ঠুল্লা মাথা বেল বেল, রাখবো নিগো বালা তেল বাইচা, বুড়া বাডা আনবো নাইচা নাইচা। পেশাকার ফুলিকে ধরতে পারে না। ফুলি চঞ্চল পায়ে বেরিয়ে যায়। পেশাকার আবার রাবিয়াকে বলে, কিভাবে এমন ছেলে পেটে নিয়েছিলা, দেখেছো মেয়েটার কি হাল করেছে? আসমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পুষ্পর চুল এমন করে কেটে দিলে কেমন লাগবে? পেশাকার আর আসমা রাবিয়ার কথার অপেক্ষা না করে শিমুলের রুমের দিকে ছোটে। কিন্তু রুমে যেতে হয় না। শিমুল খুব আয়েশ করে পরোটা খাচ্ছে। পেশাকারের গলার আওয়াজ বাড়িয়ে বলল, হারাম জাদা, কি করেছিস এগুলো? শিমুল না বোঝার ভান করে বলল, চিল্লাও কেন? আমি কি করেছি? তুই জানিস না মেয়েটার কি হাল হলো? মজিব হাওলাদার কতক্ষণ চিল্লাচিল্লি করে শিমুলকে বকাঝক্কা করে। শিমুল নিরুত্তর। বকা দিক, তাতে কাজ তো কমপ্লিট। শিমুলের এই চুপ থাকা সবাইকে আরো রাগিয়ে দেয়। শিমুল নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সুইটির রুমে যেতে যেতে বলল, দেখি কি হাল। তারপর সুইটির রুমে গিয়ে সুইটির দিকে তাকিয়ে চুকচুক করে শব্দ করে, ইস, তোর ইউকার চুলের কি হলো? সুইটি শিমুলের দিকে তাকিয়ে বলল, তুমি তো করেছো, তুমি এত খারাপ? শিমুল হাসে। কাল রাতে সে এই মহান কাজটা করেছে। তার বউকে কষ্ট দেবে আর সে ছেড়ে দেবে? শিমুল তো এত ভালো না। তার ফুলকে কেউ আঘাত করলে মোটেও ছেড়ে দিবে না। সুইটি ঘুমেছিল, তাই বুঝতে পারেনি। আমি করেছি? হ্যাঁ। আচ্ছা, একটা ব্লেড এনে দেই, সব চুল ফেলে দে। সুইটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শিমুল বলল, তোর চুল নাকি বেশি বড় হয়ে গেছে। তোমার বউর চুল যদি না কাটি, আমার নাম সুইটি না। আবার বউয়ের দিকে হাত বাড়ালে তোর হাত কেটে দেব। সুইটি কিছু বলার আগে শিমুল বেরিয়ে যায়। পেশাকার সব রাগ গিয়ে পুষ্পর উপর পড়ে। নবাব যদি আজকেও দেরি করে উঠেছে। উনি গিয়ে পুষ্পর সামনে দাঁড়ায়। এটা কি বাপের বাড়ি পেয়েছো?
পুষ্পর হাত কচলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ভোর সকালেই বেরোতে চেয়েছিল, কিন্তু শিমুল দেয়নি। তার এক কথা, ফুলি আছে, পোড়া হাত নিয়ে কাজ করতে হবে না। পেশাকার পুষ্পর গালে খোঁচা মেরে বলল, মুখ দিয়ে কথা বেরোয় না? নাস্তা কে বানাবে, সবাই কি খাবে সে খেয়াল নেই? খালি জামাই নিয়ে শুয়ে থাকলে চলবে? পুষ্প হাত দেখিয়ে বলল, বুবু হাত পুড়ে ফেলেছি তাই। পুষ্পর কথা শেষ হবার আগেই পেশাকার বলল, এমন হাতের পুরা নিয়ে জামাইয়ের বাড়িতে কতই কাজ করেছি, তোমার মতো ঢং করি না। শিমুল কিছুটা দূর থেকেই বলল, বিয়ে করে বউ এনেছি, কাজের মেয়ে না। তোমার যা লাগবে ফুলিকে বলো। আমার বউ ভং করবে, রং করবে, যা মন চায় তাই করবে। ছেলের কথা শুনে রাবিয়া মুচকি হাসে। তার স্বামী কখনোই এভাবে কিছু বলেনি। পেশাকার রাবিয়াকে সীমাহীন কষ্ট দিল, টুস শব্দ করেনি। ছেলে বলেছে বিদায় শান্তি লাগছে। পেশাকার মজিব হাওলাদের দিকে তাকিয়ে বলল, দেখেছো পোলা নাভি শুকিয়েছে কিনা সন্দেহ, আর এই পোলা আমার সাথে তর্ক করে। শিমুল তেরা গলায় গেঞ্জি উঠিয়ে বলল, আসো দেখি নাভি শুকিয়েছে কিনা। শিমুলের কথায় পেশাকার চোখ বড় বড় করে তাকায়। শিমুল পেশাকারের চোখের দৃষ্টি দেখে বলল, তুমি চোখে দেখবে তো, নাকি তোমার সুইটিকে ডাকবে? পেশাকার চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। শিমুল মুচকি হেসে বলল, একজন মাথায় চুল নাকি বেশি বড় হয়ে গিয়েছিল, দেখেছো কি হাল হলো? এখন দেখছি তোমার গলায় চুলকানিও বেড়ে গেছে। তোমার কি হয় আল্লাহ জানে। পেশাকার হতবম্ব চাহনি উপেক্ষা করে শিমুল বাইকের চাবি হাতে আঙুলে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায়। পেশাকার পুষ্পর দিকে তাকালে পুষ্প কাচুমুচো করে রান্নাঘরে ঢুকে যায়। সুইটির চুলের যা অবস্থা, তাতে ন্যাড়া না করলে হবে না। কোনো উপায় না দেখে বিষণ্ণ মুখে সুইটি ন্যাড়া হয়। তার এত সুন্দর চুলের এই দশা হলো, এই দুঃখে কতক্ষণ কাঁদে। ফুলি খিলখিল করে হেসে পুষ্পর গায়ে ঢলে পড়ে। শিমুল দুপুরে ফিরলে ফুলি ছুটে গিয়ে বলল, ভাইজান, আমাদের বাড়িতে একটা টিনের ঘর উঠছে। ফুলির কথার ইঙ্গিত বুঝতে পেরে শিমুল হাসে। বাড়ির ভিতরে এসে তাকে সুইটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। শিমুল ফুলিকে বলল, ফুলি যা তো একটু তেল গরম করে আন, তোর সুইটি আপনার মাথায় দিয়ে দিন। বেচারি ইউকার চুল বলে কথা। পুষ্পর বাবা মায়ের জন্য মন কেমন করে। ওনাদের কথা মনে পড়লেই চোখে পানি জমে। কত দিন হয়ে গেল ওনাদের দেখছে না। দিন দিন পেশাকারের অত্যাচার বাড়ছে। রাবিয়ার শাশুড়ি হিসাবে একদম নরম, কিন্তু পেশাকার সুইটি আর আসমা মিলে পুষ্পর জীবন অতিষ্ঠ করে ফেলেছে। শিমুল তো সারাদিন ঘরে থাকে না, থাকে পুষ্প। ওনারা তার সাথে যে মানসিক অত্যাচারটা করে, তার চেয়ে একবেলা ভাত কম খেলেও শান্তি। পুষ্প তার আম্মার কথা মনে হয়, উনি বলেছিলেন শ্বশুরবাড়ির লোক ভালো না হলে শান্তি লাগে না, চেয়ারম্যান বাড়ির মানুষ ভালো না। মায়ের কথা মনে হয়ে পুষ্প ফুপিয়ে কেঁদে ওঠে, বুকটা চিনচিন করে জ্বালাপোড়া করে। পুষ্পর ফুপিয়ে ওঠার শব্দ শুনে শিমুল পুষ্পর দিকে ফেরে। মোবাইলের লাইট জ্বালিয়ে পুষ্পকে কাঁদতে দেখে অবাক হয়। চোখের পানি মুছে বলল, কাঁদো কেন? পুষ্প মাথা নেড়ে বোঝায় কিছু না। শিমুল বোধ হয় বুঝতে পারে। মা বাবার কথা মনে পড়ছে? পুষ্প ফুপিয়ে ওঠে। হ্যাঁ। শিমুল মুচকি হাসে। বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? পুষ্প কাঁদো কাঁদো গলায় ফেস ফেস করে বলল, তুমি তো ছেলে মানুষ, মা বাবা ছেড়ে আসার যে কষ্ট তা তুমি কি করে বুঝবে? শিমুল পুষ্পর চোখের পানি মুছে বলল, তাই তো, বেশি খারাপ লাগছে? আচ্ছা তাহলে বাবা মায়ের কাছে নিয়ে যাব, খুশি? পুষ্প খুশি হয়ে শিমুলকে জড়িয়ে ধরে। খুশি। তুমি মাকে বলো কালকে আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব, তারপর না হয় আমিও বলবো। আচ্ছা। যথারীতি সকালের নাস্তা বানানোর সময় পুষ্প আস্তে ধীরে বাবার বাড়ি যাবার কথাটা বলে। রাবিয়া পুষ্পর থমকানো মুখটার দিকে তাকিয়ে থাকে। পুষ্প তার কাছে অনুমতি নিচ্ছে, তাকে বলতে ভয় পাচ্ছে। রাবিয়া দীর্ঘশ্বাস ফেলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। রাবিয়া 6 মাস কি 1 বছর পরে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করলে বা তার বাবার বাড়ির কেউ নিতে আসলে তিনি ভয়ে পেশাকারের কাছে বলতে পারতো না। শৌকতকে বললে বলতো, আম্মা যা বলে তাই হবে, আমি এসবে নেই। বাবার বাড়ি যাওয়ার আশায় মনে সাহস জুগিয়ে বললে পেশাকার কত কথা শুনিয়েছেন। রাবিয়া ভয়ে বলতো, আমার কতদিন হয়েছে যায় না, সবাইকে দেখতে ইচ্ছে করছে। পেশাকার মুখ ঝামটা দিয়ে বলতো, জামাই বাড়ি এসে দিনের হিসাব করলে তো হবে না। তুমি চলে গেলে সংসার সামলাবে কে, রান্না বান্না করবে কে? রাবিয়া ভয়ে মিয়ে যেত। স্বামীকে বললেও তিনি কিছু বলতো না। মনের কষ্টে কেঁদে সারা হয়েছে।
স্বামী, শ্বশুর, শাশুড়ি, দাদি, শাশুড়ি সবার কাছে মিনত করে চোখের পানি ফেলে অনেক সাধনার পর যেতে দিত। রাবিয়ার অবাক লাগতো যে মা বাবা জন্ম দিল, এত বছর লালন পালন করে বড় করে এই বাড়িতে পাঠালো, সেই বাবা মায়ের কাছে যেতে এত কষ্ট করতে হয়। এটাই কি মেয়েদের জীবন? এ কেমন সমাজ, যে সমাজ বাবা মায়ের কাছে যেতে হলে চোখের পানি বিসর্জন দিয়ে যেতে হয়। রাবিয়া পরবর্তীতে তার আশেপাশের মহিলাদের দেখছে, ওনাদের শাশুড়ি ওনাদের সাথে যেমন ব্যবহার করত, ওনারাও বউদের সাথে ঠিক এমনটাই করে। ভাবটা এমন যে আমি আমার জীবনে এইভাবে কাটিয়েছি, তুই কেন আরামে কাটাবি? তোকেও আমি জ্বালাবো। রাবিয়া এইসব থেকে প্রতিজ্ঞা করেছিলেন তার সাথে যেটা হয়েছে তার ছেলের বউদের সাথে সেটা করবে না। প্রতিশোধ না নিয়ে উনি ওনার ইচ্ছাটা ছেলের বউদের মাঝে পূরণ করবেন, তৃপ্তি করে দেখবেন বউদের হাসি মুখ। রাবিয়া পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলল, যাবে, অবশ্যই যাবে। এত ভয় পাচ্ছ কেন? রাবিয়ার এমনতর কথায় পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। যদি যেতে না করেন তাই খুব ভয় লাগছিল আম্মা। যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের কাছে যাবে, এতে না করার কি আছে? পাগল মেয়ে। আম্মা, আমি কলেজে পড়লে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে কেন? অবশ্যই লেখাপড়া করবে। আমিও এটাই বলতে চাচ্ছিলাম, এতদিন হলো এই বাড়িতে এসেছো, কলেজের নামই নেই যে। আব্বার বাসায় বইপত্র আছে, সেগুলো আনতে হবে। আর ভাবছিলাম আপনারা পড়তে দেন কিনা। আমরা পড়তে দেওয়ার না দেওয়ার কে? তোমার লেখাপড়া তুমি করবে। মেয়েদের এই পড়াটাই হাতিয়ার। জীবনের চলার পথে নিজেকে তৈরি রাখা জরুরি। জীবনের মোড় কখন কোথায় যায় কে জানে। পুষ্প হেসে বলল, আম্মা, আপনি খুব ভালো, আমার ধারণার চেয়েও ভালো। পেশাকার এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছে। একে তো শিমুলের সাথে সুইটিকে বিয়ে দিতে পারেনি, সেদিন আবার পুষ্পর জন্য সুইটির চুল কাটলো। তার আদরের সুইটি সেই দুঃখে ঘর থেকে বেরোয় না। দিনকে দিন পুষ্প তাদের চোখের বিষ হয়ে যাচ্ছে। তাদের কাছে গিয়ে বলল, কোথায় যাবে পুষ্প? রাবিয়া ভাবলেশীন ভাবে বলল, বাবার বাড়ি যাবে। কয়দিন আগেই না নাউট করে আসলো, এখন আবার কিসের যাওয়া? এখন যাওয়া যায়নি। পুষ্প আজকে শাশুড়ির দিকে তাকায়। রাবিয়া সহজভাবেই বলল, আম্মা, মা বাপেরে দেখতে যাবে, এতে আমাদের এত নাক গলানোর ঠিক না। ওর বাপ মা ওরে জন্ম দিয়েছে, মেয়ে হিসেবে তাদের কাছে যাওয়ার অধিকারটুকু পুষ্পর আছে। তাছাড়া হঠাৎ করে বাবা মা ছেড়ে আছে, ছোট মানুষ, হয়তো খারাপ লাগছে, ঘুরে আসুক, মন ভালো থাকবে। পেশাকার ফুঁসে উঠে বলল, বউকে এত লাই দিও না, পরে লাগাম টানতে পারবে না। লাগাম টানার জন্য শিমুল আছে, আমি লাগাম টানার কে? আমি আমার ছেলের লাগাম টানতে পারি, ছেলের বইয়ের না। পেশাকার অগ্নি দৃষ্টি নিয়ে রাবিয়াকে দেখে, তারপরে বলে, বিয়ে হয়েছে, এখন আর পরে কি করবে? সংসার করো, বাচ্চা নাও, পড়ালেখার কি দরকার? পুষ্প মাথা নিচু করেই বলল, আমি পড়বো বাবু। পড়ার দরকার নেই, পড়ে কি করবে? শিমুল ডাইনিং টেবিলে বসে বলল, আমার বউকে আমি অফিসার বানাবো। পেশাকার বিরক্ত চোখে শিমুলকে দেখে। ছেলেটা আজকাল বেয়াদব হয়ে গেছে। কই তার ছেলে তো এমন বইয়ের পক্ষ নিয়ে তর্ক করেনি, এই ছেলে এমন কেন? পেশাকারের মনে হয় পুষ্প তাবিজ করে শিমুলকে এমন বানিয়ে দিয়েছে। তোরে কিছু বলছি না তো তুই ভাই চেতস কেন? আমার বউ আর আমি একই তো হলাম, তাই না? মহিলাদের সব কথায় নাক গলাস কেন? ফুলে রুটি বানাতে বানাতে বলল, বুবু, আপনি কি বয়রা শুনেন না? ভাইজান কইতাছে ভাবি আর ভাই এক, তো কেডাই নাক গলাইবো আপনার জামাইয়ের? পেশাকার ফুলের দিকে তাকায়। এই তুই এত পক পক করস কেন? আল্লাহ মুখ দিছে কথা কইতাম না। বেশি কথা বলিস, থাপ্পড় দিয়া দাঁত ফেলাইয়া দেব। বেয়াদ। ফুলে বিড়বিড় করে বলল, এই জন্যই ভাইজান কয় আপনার গলা চুলকায়। ফুলের কথা শুনে উপস্থিত সবাই মুচকি হাসে। পেশাকার ফুলিকে মারতে গেলে রাবিয়া আটকায়। পুষ্পর দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলে, তুমি কথায় কথায় এই মেয়েকে ছোট বলো কেন? এই মেয়ে নাকি ছোট? ছোট হলে জামাইয়ের লগে থাকে কেমনি? পেশাকার কথা শুনে রাবিয়া লজ্জা পায়। উনি কি পাগল? শিমুলের সামনে এগুলো কি বলে? আলকোচে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। শিমুল পেশাকারের কাছে এসে দাঁত কেলিয়ে হাসে। মাথাটা নিচু করে খপ করে পেশাকারের হাত ধরে বলল, কেমনে থাকে দেখবা, চলো দেখাই। পেশাকার শিমুলের দিকে তাকিয়ে বিড়বিড় করে রেগে সেখান থেকে চলে যায়।
আজকে শওকত আসুক, এই শিমুলের এত তর্ক বের করবে। বেশিকার চলে গেলে রাবিয়া আসে। শিমুল মায়ের কাছে এগিয়ে আসে। আম্মা, পুষ্প কান্নাকাটি করছে, ওকে একটু তাদের বাড়িতে দিয়ে আসি। আচ্ছা, বিকেলে নিয়ে যাস। ঠিক আছে। পুষ্প হঠাৎ করে রাবিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রাবিয়া কিছু না বলে পুষ্পকে জড়িয়ে ধরে। তিনি পুষ্পর কাঁদার কারণটা ধরতে পেরেছে। পুষ্প শুকে কাঁদছে। এত ভালো শাশুড়ি কয়জন পায়? সব আপদের মুখেই শাশুড়িদের নিয়ে ভয়াবহ কথা শুনতে শুনতে তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে রাবিয়া তার শাশুড়ি না, আরেক মা। শিমুল মুগ্ধ চোখে দুজনকে দেখে। এই দুজনই তার দুনিয়া। এই দুজনকে যখন একসাথে দেখে বুকটা সুখে চিনচিন করে ওঠে। বউ আর মা ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকলে যে পুরুষটা কি মানসিক চাপে দিন কাটায়, এটা একটা পুরুষ ছাড়া কেউ জানে না। পুষ্পকে বাবার বাড়িতে মাত্র 2 দিন থাকতে দেওয়া হলো। শিমুলের বুক ভরা আহাজারির প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে মন খারাপের বার্তা, রাতের গভীরে কান্না কান্না ভাব করে পুষ্পকে কাছে ডাকা, ফিসফিস করে আদরে কথা, সব মিলে পুষ্পকে পাগল করে ছেড়েছে। পুষ্প বলছে তার সাথে থাকতে, কিন্তু শিমুল থাকবে না। তার নাকি লজ্জা লাগে। 2 দিন থেকে পুষ্প নিজেকে আর মানাতে পারে না। তারও যে মন আনচান করছে। সবাইকে বলে শিমুল এসে ফের নিয়ে যায়। রাতের খাওয়া দাওয়ার পরে পুষ্প রুমে আসে। শিমুল তার অপেক্ষায় বসেছিল। পুষ্প ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আয়না দেখে দেখে মুখে ক্রিম দেয়। শিমুল গম্ভীর চোখে পুষ্পকে দেখছে। আয়নার শিমুলের চোখের দৃষ্টি দেখে পুষ্পর কেমন লজ্জা লাগে। মাত্র 2 দিন পরে দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে নতুন করে দেখা হলো। চোখের দৃষ্টি পড়ে গায়ে নতুন করে শিহরণ জাগালো। পুষ্প সমাল তালে শিমুলকে জ্বালাতে মাদক মিশিয়ে দৃষ্টি নিক্ষেপ করে। প্রেয়সীর চোখের ভাষা পড়তে শিমুল বেগ পেতে হয় না। চঞ্চল দেহটা বিছানায় বসতে নারাজ। ঠোঁট কামড়ে হেসে বিছানা ছেড়ে এগিয়ে আসে। পুষ্পকে তার দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নেয়। শান্তি শান্তি গলায় বলে, ও এতক্ষণে শান্তি লাগছে। এই 2 দিন কি অবস্থায় ছিলাম? পুষ্প 2 হাত দিয়ে শিমুলকে জড়িয়ে মুখটা উপরে তোলে। মিস করেছো? শিমুল পুষ্পর কপালে চুমু দেয়। পুতুলটার নাকের ডগায় নিজের নাক আহত করে ধাক্কা দিয়ে বলে, প্রচুর। পুষ্প হাসে। শিমুলের বুকে আঙুল দিয়ে বিলি কাটে। শিমুলের শরীর ঝিমিয়ে ওঠে। ঘোর লাগা চোখে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্প চোখ বন্ধ করে বলল, আপনি খুব খারাপ শিমুল ভাই। ম্যাডাম, আপনি তো খারাপ বানিয়েছেন। পুষ্প আর কথা বলার সুযোগ পায় না। শিমুলের ছন্ন ছড়া ছোঁয়ায় খিলখিল করে হেসে ওঠে। শিমুল দিশা হারায়। হারিয়ে যেতে চায় সুখের রাজ্যে, যেখানে প্রতিটা নিঃশ্বাস সুখে হাসে, সুখে কাঁদে। শিমুল ফিসফিস করে বলল, আরে বাবা, এত সুরসুরি কেন? পুষ্প কথা বলে না। কেন এত সুরসুরি, এর ব্যাখ্যা তার জানা নেই। রাবিয়ার মন রক্ষাতে শওকত হাওলাদার পলাশ আর নিধিকে ফোন করে বাড়িতে আসার অনুরোধ করে। সবাই এতে বেশ অবাক হয়। চেয়ারম্যান এত সহজে হার মানার পাত্র তো নয়। তাহলে পলাশের মন মানে না। কিছু তো চলছে তার আগে পিছে, কিন্তু কি সেটাই ধরা ছোঁয়া যাচ্ছে না। পলাশ পাশে ঘুমিয়ে থাকা নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি তার কতটা জুড়ে শুধু সে আর তার আল্লাহ জানে। এই মেয়েটার কোনো ক্ষতি সে হতে দিবে না। দরকার হলে নিজে মরে যাবে, তারপরেও নিধিকে ভালো রাখা চায়। সকাল থেকে পুষ্প খুবই খুশি। খুশির মূল কারণ হলো আজকে পলাশ আর নিধি আসছে। তারই কলেজে শিক্ষিকা। তার যা এটা ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছা করে। 12টার দিকে পলাশ আর নিধি আসে। রাবিয়াকে দেখে নিধি মা বলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নিধির মনে হয় রাবিয়ার শরীর থেকে কেমন মা মা ঘ্রাণ আসছে। রাবিয়াকে দেখে বুঝতে পারলো পলাশ তার মায়ের মতোই হয়েছে, শ্রান্ত স্নিগ্ধ। রাবেয়াও পরম স্নেহে নিধিকে কপালে চুমু দেয়। সবার সাথে আলাপচারিতা করার পরে গম্ভীর মুখে শওকত হাওলাদার আসে। ওনাকে দেখে নিধির চোয়াল শক্ত হয়ে ওঠে। এই সেই লোক যে নিধির জীবনটা দুর্বিষহ করে দিয়েছে। চরিত্রের দাগ লাগাতে 2 বার ভাবেনি, তাকে মেরে ফেলতে লোক পাঠিয়েছিল। ওনাকে দেখে নতুন করে আবার সব কালো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। এমন মানুষকে বাবার জায়গা স্থান দিতে মন টানে না। তারপরেও উনি পলাশের বাবা, সেই সম্মান থেকে আলতো গলায় সালাম দেয়। শওকত হাওলাদার নিধির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা তো ফর্সা না, দেখতে আহামরি সুন্দরী না। এই মেয়ে কিভাবে তার রাজপুত্রের মতন ছেলেকে কাবু করলো? উনি সালামের উত্তর দিয়ে চুপচাপ গম্ভীর মুখে বসে থাকে। পলাশ তার মায়ের কাছে গেলে নিধি আড়ষ্ট হয়ে যায়। ওনার সামনে এইভাবে বসার মানে হয় না। উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শওকত হাওলাদার গমগমে গলায় বলল, পরিকল্পনা তো সফল। নিধি অবাক হয়ে বলল, কিসের পরিকল্পনা?
আমার আলাভোলা ছেলেকে যে পটালে আর বিয়েও করে ফেললে। নিধি হালকা করে ঠোঁট বাঁকিয়ে জিতে যাওয়ার হাসি হাসে। শওকত হাওলাদার সেদিকে তাকিয়ে বলল, কি মনে করেছ জিতে গিয়েছ? কি জানি। শওকত হাওলাদারের গা জ্বালানো হাসি দিয়ে বলল, চেয়ারম্যানের সাথে টক্কর দেওয়া এত সহজ না। নিধি নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা, সামনে যা হবে মুখ দিয়ে আর আচ্ছা বেরোবে না। নিধি চমকে শওকত হাওলাদারের দিকে তাকায়। এই লোক আবার কি ষড়যন্ত্র করতে চায়? আপনি আর কিছু করতে চাইলে খারাপ হবে কিন্তু। কি করবে? ওনার এত ভাবলিসীন ভাবে কথার ভঙ্গি দেখে নিধির বুকটা ভয়ে মুচড়িয়ে ওঠে। এই জল্লাদ ধরনের মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে। শওকত গম্ভীর গলায় বলল, পলাশের থেকে তোমাকে আলাদা করার দায়িত্ব আমার। নিধির গলায় কথা আটকে যায়। এই লোক এত সহজে সব মেনে তাদের বাড়িতে আসতে বলবে, এটা নিধি আর পলাশের বিশ্বাস হয়নি। এত সহজে হারার পাত্র উনি না। তাহলে উনি কি করতে চাইছেন? দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছু করবেন না। তোমাকে কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি। তারপর দেখা যাবে আমার পাশে পলাশ কই থেকে আসে। ওনার কথার অর্থ নিধির বোধগম্য হয় না। মানে? শওকত হাওলাদার এর উত্তর দিলেন না। তিনি নিজের মতন করে বলল, কিভাবে ছেলেদের মাথা নষ্ট করতে হয় এগুলো তোমার বাবা মাই শিক্ষা দিয়ে গেছে নাকি? না মানে কত নিখুঁতভাবে কাজটা করলে। মৃত বাবা মায়ের নিয়ে এমন কথা শুনে নিধির চোখে পানি টলমল করে ওঠে। নিধির চোখের পানি দেখে শওকত হাওলাদার বলল, আসলে বাবা মায়ের থেকে। ওনার কথা শেষ হবার আগে নিধি ভাঙা গলায় বলল, আপনি একটা ছোট লোক, নির্লজ্জ, অমানুষ। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার চোখে রাগে লাল বর্ণ হয়। চোখের আকৃতি দেখে মনে হচ্ছে বেরিয়ে আসবে। শটান দাঁড়িয়ে গেল। কখন যে মজিব হাওলাদার এসে দাঁড়িয়েছেন তা খেয়াল করলো না। নিধি কিছু বুঝে ওঠার আগেই মজিব হাওলাদার তার মুখ চেপে ধরে বলল, আমার বাড়িতে এসে আমার ছেলেকে উল্টাপাল্টা বলার সাহস কই থেকে পাও? এখন মুখটা ভেঙে দেই। এতক্ষণ আড়াল থেকে পলাশ সব শুনেছিল। এখন মজিব হাওলাদারের কাজ দেখে হনহন করে বেরিয়ে আসে। দাদার গায়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলল, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আপনি কে? আমি এখন আপনার হাতটা ভেঙে দিই? মজিব হাওলাদার বলল, তোর বউ তোর আব্বাকে কি বলেছিস শুনেছিস? শুনেছি, তাই বলে আপনি আমার বউয়ের গায়ে হাত দেবেন? অসভ্য। শওকত হাওলাদার তেড়ে আসে। কাজ সামনে দাঁড়িয়ে আছিস, ভুলে গেলি নাকি? মুখ সামলে কথা বল। পলাশ তার আব্বার দিকে তাকায়। এই লোকটাকে আব্বা বলে পরিচয় দিতে ঘৃণা হয়। কিছুক্ষণ আগে কলেজের প্রিন্সিপাল ফোন করে পলাশকে জানালো নিধির ট্রান্সফার প্রায় হয়ে গেছে কুমিল্লা কুড়িগ্রামের সরকারি কলেজে। পলাশ অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো অ্যাপ্লিকেশন করিনি। তোমার আব্বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে বদলি করাচ্ছেন, আমিও কিছুক্ষণ আগে জেনেছি। পলাশের চোয়াল শক্ত হয়ে যায়। এর জন্যই আজকে বাড়িতে ডেকে আনা। তিনি আবারও নিধি আর পলাশকে আলাদা করতে চাইছেন। পলাশ দ্রুত পায়ে এগিয়ে থমকে যায়। আড়ালে দাঁড়িয়ে শওকত আর নিধির কথোপকথন শোনে। পলাশ চিৎকার করে বলল, আপনি যে এত বড় মাপের খেলোয়াড় তা তো জানা ছিল না। শওকত হাওলাদার অবাক হয়ে তাকিয়ে থাকে। পলাশ কখনোই এমন জোরে কথা বলে না। পলাশের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। শওকত হাওলাদার অপ্রস্তুত হয়ে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? পলাশ মাথা নেড়ে বলল, বছরখানেক আগে যদি এভাবে চেঁচাতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, তাহলে আজকে এই দিনটা আসতো না। শিমুল পলাশের কাছে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে? পলাশ শিমুলের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। শওকত হাওলাদারের দিকে আঙুল তুলে বলল, উনি এত নিষ্ঠুর কেন শিমুল? ওনার মতো পাশার মানুষ তো আমাদের বাবা হওয়ার কথা ছিল না। শওকত হাওলাদার বলল, উল্টো পাল্টা কথা বলবি না। কি করেছি আমি? পলাশ শওকত হাওলাদারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না কি করেছেন? বাবা, নিধির বদলি করতে চাইছেন কেন? আমার বউ আমার কাছে থাকলে আপনার সমস্যা কি? আমাকে সুখী থাকতে আপনার ভালো লাগে না? শওকত হাওলাদার ভাবলিসীন ভাবে তাকিয়ে থাকে। ওনার নিশ্চুপতা দেখে সবাই যা বোঝার বুঝে নিল। পলাশ বলল, নিধিকে দূরে সরিয়ে ওর ক্ষতি করবেন, তারপর আপনার ছেলে আপনার বাবার কোলে ফিরে আসবে, এটাই ভাবেন তাই তো? তাহলে আপনি ভুল। এই জন্যই বাড়িতে ডেকে এনেছেন। শওকত হাওলাদারের মুখের কাছে গিয়ে পলাশ কেটে কেটে বলল, আজকে থেকে আপনি আমার আব্বা না,
আর কখনো জন্মদাতার দাবি দেখাতে আসবেন না। পেশাকার বেগম এতক্ষণ সব দেখে গেছে। নিধিকে তার একদম পছন্দ না। এই মেয়ের জন্য কিনা পলাশ তার ছেলের সাথে বেয়াদবি করেছে। উনি নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে নিধির মাথায় একটা খোঁচা দিয়ে তারপর গালে খোঁচা দিয়ে বলে, পলাশ, এই মেয়ে তো কালিনী, কি দেখে পাগল হয়েছিস? আরো ভালো মেয়ে বিয়ে করাবো, এর তালাক দিয়ে দে। ওনার কথা নিধি আটকে ওঠে, হাত দিয়ে মুখ চেপে ধরে। পেশাকারের এমন আচরণে পলাশ এগিয়ে আসে। তুমি ওর গায়ে হাত দিলে কেন? তোমাকে আমি খোঁচা দিই? অসভ্য মহিলা, সারা জীবন আমার আম্মাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলেছে, এখন আবার নাতি বৌদের ওপরে কৃতিত্ব ফলাতে চাই। মরার সময় হয়েছে, মনে কিছু ভয় ঢোকাও। আমার বউ আমি ছাড়ি না রাখি, এটা বলার তুমি কি? হ্যাঁ, কে তুমি? তোমার গলায় ধরে কি? কিছু বলি না দেখে মাথায় উঠে নাচবা। আমার সামনে আরেকবার এমন চটর পটর করতে আসলে মরার আগেই কবরে রেখে আসবো। পলাশের এমন তেতে ওঠা কথায় সবাই অবাক, যেন সমুদ্রের পানি থেকে আগ্নেয়গিরির লাভা হলকা দিয়ে বেরোচ্ছে। শিমুল হাসে, তার ভাইকে এমন শক্তই তো দেখতে চেয়েছিল। কুকুরের ঘাড়ে মুগুর না তুললে আজকাল হয় না। নীতিবাক্য মেনে চলতে গেলে জীবনের স্বাদ পাওয়া সম্ভব না। পলাশ শওকত হাওলাদারের দিকে ফিরে বলল, অপমান করার জন্য বাড়িতে ডেকে এনেছেন? এই মেয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না। আপনি আপনার অহংকার বাড়ানোর জন্য আমার সাথে নিধির সাথে কি করেছেন এগুলো? আপনি কি মানুষ? মেয়েদের সম্মান দিতে পারেন না, সেই জন্যই আল্লাহ আপনাকে মেয়ে দেয়নি। পলাশ রাবেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মা, তোমার ছেলে সব সময় তোমার, আর কখনো এই বাড়িতে আসতে বলবে না। আমি ফোন দেব। আব্বা, কোথাও যাবি না? যাবি না? আম্মা, যেখানে আমার নিধির সম্মান নেই সেখানে আমি কি করে থাকবো বলো? নিধিকে ভালো রাখার দায়িত্ব যে আমি নিয়েছি মা। শওকত হাওলাদারের দিকে তাকিয়ে বলল, একদিন আমাদেরকে ঘরে ফিরিয়ে আনতে আপনি চোখের জল ফেলবেন, কথাটা মনে রাখবেন। শওকত হাওলাদার অবহেলার চোখে নিধির দিকে তাকায়। রাবেয়া মুখে হাত চেপে টুকরে কেঁদে ওঠে। রাবেয়ার কপালে মায়ার চুম্বন এঁকে পলাশ নিধির হাত ধরে বেরিয়ে যায়। যেখানে বিষাক্ত বাতাসে তার সুখের চোখে পানি আসে, সেখানে না থাকলে পলাশের কিচ্ছু হবে না। বাইকে উঠে নিধি শক্ত করে পলাশকে জড়িয়ে ধরে। পলাশ বাইক চালানো অবস্থায় নিধির শরীরের কম্পন বেশ বুঝতে পারছে। পলাশ বাইক থামিয়ে ঘাড় পিছনে ফিরিয়ে বলল, এত ভয় কেন পাও তুমি? আমি আছি না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি সব ঠিকঠাক করে সামলে নেব। নিধি কান্না ভেজা মুখে হালকা হাসে, মুগ্ধ হয়ে পলাশকে দেখে। এই ভরসাটুকুই কয়জন দেয়? পলাশতে তার জন্য এত কাতর, এটা আজকে নিজের চোখে দেখে। পলাশের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এমন স্বামী পাওয়া ভাগ্যে কয়জনের হয়? নিধির হয়েছে। নিধি নিঃসন্দেহে ভাগ্যবতী। সুখে আবারও ঠোঁট উল্টে কেঁদে দেয়। পলাশ কি বলবে বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। নিধি বাসায় গিয়ে নিঃশব্দে কাঁদে। প্রথমবার স্বামীর বাড়ি গিয়ে এমন অপমানিত হবে এটা কল্পনার বাইরে ছিল। পলাশ স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে, চোখের দৃষ্টি নিধির পানে। নিধি কাঁদছে, তার কান্না দেখে পলাশের বুকটা পুড়ছে। নিধি ফ্লোরে হাঁটুতে চোয়াল ঠেকে বসে আছে। সে ভাবছে তার জন্য পলাশের কতগুলো কথা শুনতে হলো। ভেজা নয়ন মেনে পলাশের দিকে তাকায়। নিধির তাকানো দেখে পলাশ হাসার চেষ্টা করে। নিধি হাসে না, এক ধ্যানে পলাশকে দেখে। তারপর উঠে গিয়ে পলাশের গা ঘেঁষে বসে কাঁধে মুখ লুকিয়ে জোরে শ্বাস ফেলে। পলাশ এই দীর্ঘশ্বাসের অর্থ বোঝে। হাত বাড়িয়ে নিধিকে বুকে নেয়, চোখের পানি মুছে বলল, এখনো কাঁদছো যে? তোমার কান্না দেখলে আমার ভালো লাগে না নিধি। নিধি পলাশের কাতর মুখের দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো। না, আমি তো অন্যায় প্রতিবাদ করেছি, যা অনেক আগেই করা দরকার ছিল। আমি থাকতে আমার স্ত্রীকে অপমান করে কথা বলবে, এটা হয় না। তোমার অপমান মানে আমার অপমান। আমাকে যে বদলি করে দিচ্ছে, তোমাকে ছেড়ে থাকবো কিভাবে? করবে না, এই ব্যবস্থা আমি করব। দেখি চোখ মুখ ফুলে কি অবস্থা করেছ। আর কেঁদো না তো। নিধি পলাশের খোঁচা খোঁচা দাড়িতে হাত রেখে বলল, তুমি এত ভালো কেন পলাশ? পলাশ কিছু বলল না। মায়ের জন্য তার বুকটা পুড়ছে। আহা, তার জনম দুঃখিনী মা পলাশের চলে আসাতেই নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। পলাশ মনে মনে ভাবে যে কোনোভাবে তার আম্মাকে তার কাছে নিয়ে আসবে।
বাবা মা হারা এতিম মেয়েটিকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নেয়। তার বুক ছাড়া এই মেয়েটির আর আশ্রয়স্থল নেই। পলাশ চায় না মেয়েটি এই স্থানটাও হারিয়ে নিঃস্ব হয়ে যাক। সে এই মেয়েটাকে সুখী দেখতে চায়। তাই তো সব পায়ে ঠেলে নিধির দুয়ারে উজাড় করে দিয়েছে তার সীমাহীন রাজ্যের ভালোবাসা। পলাশ বাড়ি ছাড়ার পর থেকেই বাড়ির পরিবেশ থমথমে। নিধি রাবিয়ার সাথে ফোনে কথা বলার পর রাবিয়া কিছুটা হাসি খুশি নিয়ম করে প্রতিদিন নিধি ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে। এই কয়দিনে সুইটির চুল কিছুটা বড় হয়েছে। এখন সে পুষ্পর সাথে খারাপ ব্যবহার আরো বেশি করে। খারাপ ব্যবহারের মূলে রয়েছে তার নানা নানি। পুষ্প চুপচাপ থাকে। বড় ভাইয়ের বউয়ের সাথে যা হলো, এখন যদি পুষ্পর সাথেও একই ঝামেলা করে সেই ভয়ে পুষ্প কিছু বলে না, আর না শিমুলকে জানায়। আসলে পুষ্প এই ঝগড়া ঝামেলা পছন্দ করে না। আজকে পুষ্প শ্বশুরবাড়ি থেকে প্রথম দিন কলেজে গিয়েছে। কলেজে যাওয়া নিয়ে সকালে তো মজিব হাওলাদার ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। অবশ্য শিমুল সামলে নিয়েছে। পুষ্পকে কলেজ ড্রেস পরা দেখে মজিব হাওলাদার সবার সামনে বললেন, কইছিল এমপির ভাগ্নে, শুনলাম মেয়েটা নাকি পুলিশে এসপি হিসেবে জয়েন করছে, আর এই ছেলের কিনা ওই ইন্টার পড়ুয়া মেয়েকে পছন্দ হলো। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, বিয়ে হয়েছে এইসব ঢং বাদ দাও, আর পরে কি করবে শুনি। পুষ্প ভালো ছাত্রী, পড়ালেখায় ভীষণ আগ্রহ। তার যে অফিসার হতেই হবে। প্রেম করে বাবা মাকে যতটুকু কষ্ট দিয়েছে, জীবনে বড় কিছু করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে যদি সেই কষ্ট কিছুটা কমানো যায়। কিন্তু যদি পড়তেই না পারে, তাহলে পড়া বন্ধ হওয়ার প্রসঙ্গ আসতেই সে আজকে আর চুপ করে থাকলো না। স্পষ্ট গলায় অথচ আস্তে করে বলল, লেখাপড়া বন্ধ করা সম্ভব না। বিয়ের জায়গায় বিয়ে, পড়ার জায়গায় পড়া। আমি পড়তে চাই। পুষ্পর মুখে এই কথা শুনে শওকত হাওলাদার মুখ তুলে তাকায়। এমন ভাব করছো মনে হচ্ছে কোনো বড় অফিসার হয়ে যাবে। সেই তো হাড়ি পাতিল বাচ্চা সামলেই জীবন কাটবে, মনে হয় পরে দুনিয়া উল্টিয়ে ফেলবে। শিমুল গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আচ্ছা আমি বুঝলাম না, আমার বউ নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? আমার বউ পড়বে না মরবে সেটা দেখার জন্য আস্ত আমি আছি, আর কাউকে দেখতে হবে না। কোনো কেয়ারটেকার লাগলে আমি নিজ দায়িত্বে জানাবো। শিমুলের পাকনা কথা শুনে শওকত হাওলাদারের গা জ্বলে ওঠে। এই বাড়িটা আমার, সুতরাং এখানে সব গতিবিধি আমার জানতে হবে। শিমুল বিরক্ত মুখে বলল, আব্বা এবার ক্ষমা দেন প্লিজ। ভুলে গেছেন হয়তোবা বাড়িটা আপনার, কিন্তু বউটা কিন্তু আমার। শওকত হাওলাদার শিমুলের কথায় থমথম খেয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, তুই পড়াবি? শিমুল দাঁত কেলিয়ে বলল, অবশ্যই, সেদিন বললাম না অফিসার বানাবো। বউ পড়াবি? পরে দেখিস তোরেই সম্মান দেবে না। এই চিন্তা চেতনা ভুল। মজিব হাওলাদার মুখ ঝামটা মেরে বলল, ও অফিসার হবে? ফকিন্নির বাচ্চা আবার অফিসার হওয়ার শখ। তা বলি, এত অফিসার হওয়ার শখ হলে প্রেম করছিলে কেন? অল্প বয়সে বেশি জ্বালা, তাই তো? শিমুল ওনার কথা শেষ করতে দেয় না। চেয়ারে লাথি মেরে উঠে দাঁড়ায়। হাতের আঙুল উঁচিয়ে বলল, এটা আমার বউ, এর সম্পর্কে বাজে কথা বলার আগে দুইবার ভাববে। তা না হলে মুখটা ভেঙে হাতে ধরাতে একটু দেরি করব না। তারপর তার আব্বার দিকে তাকিয়ে বলল, আব্বা আপনার মা বাপরে বলেন আমার বউকে নিয়ে কুটনামি আছে। আব্বা আপনার মা বাপরে বলেন আমার বউকে নিয়ে কুটনামি কম করতে। আর আপনার বোন ভাগ্নিকে বলেন শিমুলের আশা ছেড়ে ঢাকা ফিরে যেতে। আমি মরলেও পুষ্পকে ছাড়বো না। আর এই থুইল্লা সুইটিকে বিয়ে তো পরের কথা। আর যদি কেউ গরম দেখাতে আসে, জনমের মতো ঠান্ডা করে দেব। মজিব হাওলাদার পুষ্পর দিকে বিরক্ত চোখে তাকায়। বিড়বিড় করে কিছু বলে শিমুল পাত্তা দেয় না। পুষ্পকে নিয়ে কলেজে যায়। নাতির এমন অবাধ্য রুক্ষ ব্যবহার পেশাকারের চোখে পুষ্প দোষী হয়। বারবার এটাই মনে হয় এই মেয়ে সবার সামনে ভেজা বেড়াল হয়ে থাকে। রুমে হয়তো শিমুলকে তোতা পাখির মতন পড়িয়ে তাদের বিরুদ্ধে নিচ্ছে। পুষ্পর প্রতি রাগটা আরো বেড়ে যায়। এতটুকু একটা মেয়ে, সারাদিন ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। রাতে বৃষ্টির পরিমাণ যেন আরো বাড়ে। ঘুমানোর আগে শিমুল আবদার করে শাড়ি পরতে। তখন রাত 12টার কাছাকাছি। পুষ্প বলল, এত রাতে শাড়ি? দেখতে ইচ্ছে করছে যে। এমন উল্টাপাল্টা ইচ্ছা হয়? হয়। বাইরে ওয়েদার দেখেছো? মাখো মাখো। পুষ্প মাথা নেড়ে বলল, ওয়েদার আবার মাখো মাখো হয়? কে শেখায় এগুলো? এগুলো শেখানো লাগে না, অনুভব করার শক্তি থাকলে এমনিতেই সব বোঝা যায়।
এসব বুঝতে হবে না, আর শাড়িও পরবো না। আরে আমার জন্য সাজলে তো তোমার সোয়াব হবে, যতক্ষণ সাজবে ততক্ষণ সোয়াব। পুষ্প এটা জানে যে হাজবেন্ডের জন্য সাজলে সব। তারপরে অবাক হওয়ার ভান ধরে বলল, তাই নাকি? হ্যাঁ, এখন সাজো আর সোয়াব খামাও। পুষ্প বলল, এত সব লাগবে না, ঘুমাও যাও। শিমুল বোধহয় অভিমান করে, কেমন গাল ফুলিয়ে বলল, লাস্টবার বলছি, পড়বে কিনা বলো। শিমুলের অভিমানী মুখের দিকে তাকিয়ে পুষ্প হাসে। তারপর খয়েরি রঙের একটা শাড়ি বের করে। বাথরুমে যেতে নিলে শিমুল তারস্বরে চেঁচিয়ে বলল, এখানেই পড়ো। পুষ্প ভ্রুকুটি করে বলল, এখানে কেন? কিভাবে পড়বে দেখবো তাই। শাড়ি পরা আবার দেখার কি আছে? তা তুমি বুঝবে না, আমি বর, আমি বুঝি। বউদের এসব বুঝতে হয় না। পুষ্প হাসে, সে জানে বোঝে, তাও শিমুলকে প্রশ্ন করে। প্রিয় পুরুষের মুখে এইসব আদরে আবদার শোনার এক আলাদা আনন্দ আছে। এই যে পুষ্পর বুকে আনন্দের বাতাস বইছে, শিমুলের পাগলামি দেখেই তো। মেয়েরা মাঝে মাঝে বোকা সাজে, সব বুঝেও না বোঝার ভান করে এই সব কিছুই করে প্রিয়জনের থেকে আদুরে আহ্লাদে গা ভাসাতে। পুষ্প এক এক করে নিজেকে শাড়ির আবরণে সাজায়। শিমুল বিছানায় বসে প্রিয় রমণের আঁকা বাঁকা শরীরে মোহনীয় সৌন্দর্যের সাক্ষী হয়। থেমে থেমে তার শরীর ঝিমঝিম করে ওঠে। একই নেশা, একই জাদু, যা নিমিষেই শরীরের তরঙ্গ বইয়ে দিতে পারে। সে বসে বালিশে হেলান দিয়ে তাকিয়ে থাকে। পুষ্প হালকা সেজে আয়নায় শিমুলকে দেখে। শিমুলের নেশা ধরানো চোখের দৃষ্টি পুষ্পের অন্তর আত্মা কেঁপে ওঠে। এই চোখে তাকালে যেন এখনো প্রথম কাছে আসার অনুভূতি জাগে। শিমুল হাত বাড়িয়ে কাছে ডাকে। পুষ্প লাজুক হেসে কাছে গিয়ে দাঁড়ায়। শিমুল তার তুলোর বস্তাটাকে টেনে তার কোলে বসায়। দুজনের শরীরে নিজস্ব ঘ্রাণে আবদ্ধ অনুভূতি ছোটাছুটি করে জানান দেয় মধুর প্রণয়ের। শিমুল মিষ্টি করে হেসে বলল, সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ। শিমুল তার প্রণয়কে জড়িয়ে ধরে বলল, ওটা আসলেই তুলোর বস্তা। পুষ্প লাজবাদ ছটপট করে বলল, যা, হাও কথা। সত্যি কথা। এই তুমি মাখো মাখো ওয়েদার কাকে বলে জানো না? না। আচ্ছা চলো আমি শিখাই, শিখবে? পুষ্প শিমুলের কোগড়া চুলে হাত বুলিয়ে দেয়। এই কথা পাল্টাতে বলল, শিমুল ভাই। শিমুলের চোখ চিকচিক করে ওঠে। তাকে ভাই ডাকা হচ্ছে? ভাই ডাকার জন্য এত কষ্ট করে বিয়ে করেছে? ব্যথা দেওয়ার জন্য একটু জোরে পুষ্পর গাল কামড়ে বলল, ভাই? কিসের ভাই? কে ভাই? শিমুলের হঠাৎ আক্রমণে পুষ্প কোকিয়ে ওঠে, মাথা নেড়ে বলল, না না ভাই, না ভাই, না। শিমুল তখন রমণীর ছোঁয়ায় দিশাহারা। বৃষ্টির কারণে কিনা হালকা শীত লাগছে, শরীর কেমন ঠান্ডা। শীতল নাক পুষ্পর গলায় ঘষে বলল, তাহলে কি? পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের ছোঁয়ায় তলপেটের প্রজাপতির ঝাঁক জেগে গেছে, উড়াউড়ি করে তাকে অনুভূতির রাজ্যে ডাকছে। সে নিভু নিভু জড়ানো হালকা গলায় বলল, জান কলিজা পাখি। শিমুল হাসে। তার এক হাতে পুষ্পর আঙুল ভাজে আঙুল পুড়ে, আর এক হাতে শাড়ি গলে রেশমের মতো নরম পেটে আঁকড়ে ধরেছে। পুষ্প কেঁপে ওঠে, আবেশে চোখ বন্ধ হয়। শিমুলের ছোঁয়া পেয়ে প্রজাপতির দল আরো জেগে যায়, তার পেটে মুচড়ে ওঠে। শিমুল তার নেশার বাক্স। সে আজ আয়োজন করে নেশার বহর খুলে বসেছে। এই নেশা অপেক্ষা করার শক্তি পুষ্পর নেই। সে নিমিষেই ভয়ঙ্কর মাতাল হয়ে যায়। ফিসফিস করে বলল, আমাকে মেরে না ফেললে চলে না? শিমুল ততক্ষণে রাজা হয়ে রাজ্যের পরিদর্শনে বেরিয়ে গেছে। পুষ্পর মতোই ফিসফিস করে বলল, না চলে না, তোমায় প্রতি মুহূর্তে ভালোবাসার জলে ডুবিয়ে মারতে চাই। আবার সোনা পাখিরা, তুমি আমার অতল সাগরে ডুববে তো? পুষ্প জল ভরা চোখে হাসে। সম্মতি হিসাবে আঁকড়ে ধরে শিমুলের কোকড়া চুল। শিমুল পুষ্পকে নিয়ে ডুবে, রাঙিয়ে দেয় ভালোবাসার মিষ্টি আদর, দুষ্টু কথায়, মাতাল পর্শে। পুষ্পর মনে হয় সে বেশি দিন বাঁচবে না, একদিন ঠিক মরে যাবে। এত ভালোবাসা নিয়ে বাঁচা যায়? যায় না তো। শিমুলের এত সুখ তার কপালে শোবে? খুব চিন্তা হয়। প্রণয় পুরুষের এলোমেলো ভালোবাসায় চিন্তা দৌড়ে পালায়। পাগলা শ্বাসের সাথে গড়িয়ে পড়ে এক ফোঁটা চোখের পানি। শিমুল চোখে চুমু দেয়। সে জানে এই কান্না দুঃখের নয়, বরং অসহ্য রকম সুখের। তাই তো প্রতিনিয়ত পুষ্পকে সুখে কাঁদাতে চায়। বৃষ্টি ভেজা রাত্রিতে নিশ্চুপ রুমে দুজনের ভালোবাসা উন্মোদনতায় লজ্জা পায় অন্ধকার। শিমুল ফিসফিস করে বলল, এত সুখ এত আদর যদি পাগল হয়ে যায়, বেশ কারা তোমাকে জেলে পুড়িয়ে দেবে। পুষ্প অন্ধকারে শিমুলের গাল হালকা টেনে খিলখিল করে হেসে ওঠে। সপ্তাহখানেক হয় সুইটি ঢাকা থেকে এসেছে। সেবার শিমুলের তেরা কথায় মা মেয়ে চলে গিয়েছিল। পেশাকার নাতনিকে নিয়ে পুষ্পকে জব্দ করার উপায় খোঁজে।
পুষ্প কলেজে যাওয়ার পর পেশাকার আর সুইটি পুষ্পর রুমে যায়। তন্ন তন্ন করে খুঁজে দেখে পুষ্প শিমুলকে কি এনে দেয়। ওয়ার্ড্রপে 3 রকমের বিস্কুট, চানাচুর, চকলেট আরো হাবিজাবি খাবার জিনিস পায়। এসব দেখে তো পেশাকারের গায়ে আগুন জ্বলে ওঠে। বউকে লুকিয়ে খাবার এনে খাওয়া হয়? পেশাকার রাগে গজগজ করতে করতে অপেক্ষা করে পুষ্প কলেজ থেকে বাড়ি আসার। কি তাবিজ করলো যে শিমুল এমন হয়ে গেল যেন পুতুল। পুষ্প বাড়ি আসে, একা নয়, শিমুলও সাথে আসে। ড্রয়িং রুমে নিজের রাত্রির সঙ্গে খাবারের ডিবিগুলো দেখে থমকে দাঁড়ায়, মাথা ঘুরিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলের স্থির চাউনি ডিবিগুলোর উপরে। এগুলো তো ওয়ার্ড্রোবে থাকার কথা, এখানে কেন? বিয়ের পরে সে খেয়াল করে রাত্রে পুষ্প ক্ষুধা লাগে। শরীর টানে পবিত্র মিলনের কারণে কিনা মেয়েটার ক্ষুধা লেগে যায়, উসখুস করে, ছটপট করে খালি পানি খায়। শুধু পুষ্পরই না, শিমুলেরও একই অবস্থা। তাই এগুলো কিনে এনে রেখেছে। পুষ্প গভীর রাতে বসে বসে এগুলো খায়। বউটা যেহেতু তার, যত্নটাও তো তাকেই নিতে হবে। কিন্তু পেশাকারের সামনে এগুলো কিভাবে এলো? শিমুল কিছু বলার আগে পেশাকার রাবেয়াকে ডাকে। রাবেয়া এসে এগুলো দেখে বিরক্ত হয়। এগুলো কি তার জানা আছে? পুষ্প বিস্কুট নেওয়ার জন্য এই ডিবিগুলো নিয়েছিল। বিরক্তি ভরা চোখে পেশাকারকে দেখে। পেশাকার বলে, এগুলো কি দেখছো? তোমার পোলা বউকে লুকাইয়া খাওয়ায়? রাবিয়ার প্রতিক্রিয়া দেখার জন্য পেশাকার তাকিয়ে থাকে। রাবিয়া গলা ঝেড়ে বলল, আম্মা, আমি এনে দিয়েছিলাম। শিমুল বলল, আমার আর পুষ্পর ব্যাপারে তোমার আর তোমার নাতনির এত ইন্টারেস্ট কেন? কি সমস্যা? তুই লুকাইয়া কেন খাবার আনিস? শিমুল তার আম্মার দিকে তাকায়, তারপর রয়েস হয়ে বলল, আমার বউয়ের রাতে খেতে ইচ্ছে করে তাই এনেছি, কিন্তু তুমি আমার রুমে কেন ঢুকেছো? কি মতলব? পেশাকার থমথমে খেয়ে যায়, তারপরও গম্ভীর গলায় বলল, এমনি ঢুকেছি। আর তুই বহুত শেয়ানা হয়ে গেছিস। রাতের খাবার খাওয়ার পরে আবার কিসের ক্ষুধা? বাপের বাড়িতে খাইতে পাইনি তো, তাই এমন নাদাক নিপানা করে। রাবিয়া সরে পড়ে। এই মহিলার উপর সে বিরক্ত। সবাইকে তার মতন চালাতে চায়। আগের কালে পেরেছে, কিন্তু এখনের ছেলে মেয়ের স্বাধীন চেতা। নিজের জীবনে অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ না। রাবিয়া চলে গেলে শিমুল এগিয়ে যায় পেশাকারের কাছে, গিয়ে বলে, রাতে কিসের ক্ষুধা লাগে বুঝো না? হাডুডু খেলে তাই ক্ষুধা লাগে। কেন, দাদার সাথে তুমি খেলো না? নাকি আমার সাথে খেলার ইচ্ছা থাকলে বলো, আমিও তোমাকে রাতে খাওয়ার ব্যবস্থা করে দিই। পেশাকার আগুন চোখে শিমুলকে দেখে। সুইটি দৌড়ে চলে যায়। শিমুল পেশাকারের গালে হাত বুলিয়ে বলল, খাবে বিস্কুট? খেলে রুমে আসো, ক্ষুধা লাগিয়ে দেই। পেশাকার অগ্নি চোখে পুষ্পকে দেখে চলে যায়। পুষ্প মুচকি হেসে ডিবিগুলো হাতে নিয়ে রুমে যায়। শিমুলটা এত লাগাম ছাড়া কথা বলে, যেমন বুবু তেমনি নাতনি।